আমার একটা দোকান ছিল, দোকানটা বন্ধ করা হয়েছে। আমার একটা ৮ বছরের মেয়ে রয়েছে, আমি তাকে নিয়ে করে খাই আমার ফুলের দোকান। আমার অপরাধ এটাই, আমি ভারতীয় জনতা পার্টির বুথে বসেছিলাম, যার জন্য এই জিনিসটা করা হয়েছে। 14 সালে এই পার্টিটা করি। এই পার্টিটা করে আমার বড় মেয়ে উচ্চ মাধ্যমিক পাস, টানাটানি করে এই পার্টি প্রধান ছোট্ট মণ্ডল, ওয়েফের বিজন মণ্ডল, ওই মেয়েটা আমার টিক্স করে খুন করে দেয়। আমি সেই দুঃখে যে বলতে গিয়ে আমার তাই সেই যার মেয়েটা দিলাম, যার ছেলে, তার কাছে জিজ্ঞাসা করতে গিয়ে ছোটু আমার বাড়িতে গিয়ে মেরে আমার সেইখান থেকে 3-4 বার ঘর ভেঙে আমার সব সময়ের জন্য বিতাড়িত করতে থাকে। এবারেও আমার ঘর বাড়ি ভেঙেছে। 21-এর ভোট বরাবরই ব্যাপারে আমার ঘর বাড়ি ভেঙে দিয়েছে। আমি সেই মেয়েটার বিচার চাওয়ার জন্যে আমি কোন দরিয়ায় না ছুটেছি এবং মানুষের কাছে কাছে যাচ্ছি। আমার বাচ্চার বিচারটা আমি চাই, আমার আর কিছু চাই। আমার এটাই অত্যাচার করা হচ্ছে যে আমি এখন পুলিশের জন্য বসছিলাম বলে আমাদের উপপ্রধান খাসবেলার অঞ্চল আমার বাড়ি, তো উপপ্রধান আমাকে একটা কথায় ধমকি চালাচ্ছে। বাড়িতে মা বাবা গিয়ে বলছে এটাই যে ছেলে আসলে মার্ডার করে দেবো, ছেলেকে পাঁচ পা ভেঙে দেবো, বাস এসবই বড় অত্যাচারই আমাদের উপর করছে। অত্যাচার বলতে আমি এজেন্ট ছিলাম, এজেন্ট থাকাকালীনই মানে ওখানে ওরা মানে আমার যখন ভোট শেষ হয়ে গেছে তখন চারিদিক থেকে ঘিরে ফেলেছে। ঘিরে ফেলে তখন আমার কি জানো, আমি ওখানে গিয়ে বললাম যে আমাকে তো ঘিরে ফেললো। ওখানে পুলিশ ছিল যারা কেন্দ্র বাহিনী, তোরা বললো ঠিক আছে তুমি বসো। তারপরে কেন্দ্র বাহিনী আমার মামনপুকুরে থানায় ওখানে আমাদের পার্টি অফিসে ওখানে পৌঁছে দিল। এবার সেই থেকে আমি বাড়ি আর যেতে পারছি না, বাড়ি আমাকে উঠতে দিচ্ছে। আমার ছেলেরা, আমার গিন্নিটা বাড়িতে আছে, আর ছেলেপিলে সব ওদের শ্বশুর বাড়িতেই রয়েছে, বাচ্চা কাচ্চা বাড়িতে আর কেউ নেই। আমরা ভারতীয় জনতা পার্টির কাছে এসেছি যাতে আমার দোকানটা পুনর্বাসন করা হয়। এমনকি আমাদের 7 নম্বর ওয়ার্ড মোহন কুমার গুপ্তার কাছে গিয়ে পা ধরা হয়েছে। মোহন কুমার গুপ্তার কাছে পা ধরেছি আমি, ঠিক আছে। রীতিমতো শাসানো হচ্ছে, জানি না কি করবেন উনি, ওনার ব্যক্তিগত ব্যাপার। তা আমি বলবো, আমি ভারতীয় জনতা পার্টির কাছে এসেছি, আমি একটা গরিব মানুষ, একটা বাচ্চা মেয়েকে নিয়ে আমি করে খাই, এর প্রতিকার আমি চাই। সাধারণ মানুষ আমাদের ওখানে তো প্রচুর মানুষ বিজেপি করেছে, যারা সবাই তো ঘর ছাড়া, মানে সবাই তো নিরুপায়। বাড়ি তো সবাই, আমরা সব খেটে খাওয়া মানুষ, বাড়ি তো সবাই তো নিরুপায়। হ্যাঁ, এখন পার্টি বলছে আমরা দেখব। মেরেছে এই টিএমসি সরকারের প্রধান ছোট্ট মণ্ডল, ওয়েফে বিজন মণ্ডল, বাবার নাম নগেন মণ্ডল। ওই পুরো ইনভলভ করে আমার মেয়েটাকে মার্ডার করে দিয়েছে। কেন মেরেছে? মেরেছে আমি বিজেপি করি, আমার মেয়েটা শিক্ষিত, আমার কমজোরি করে দেবে, আমার যাতে করে আর কথা না বলতে পারি, মাথা নিচু করে চলতে পারি। আমি আর ওর সামনে যেন আবার বলে আমার ওপরে কোথায় বিজেপি, কোথায় সিপিএম, কোথায় কংগ্রেস, আমার ওপরে কেউ নেই, আমি শেষ কথা, আমি যা বলবো আমি সব শেষ কথা, আমার কথা শেষ কথা। এই গুন্ডামো করে, এই রাজধানী করে, এই মস্তানি দেখিয়ে মানুষের ভয়ভীত করে দুর্বিষহ করে তুলেছে। আমার মেয়ে রয়েছে এখানে হয়তো দেখতে পাবেন, আমার মেয়ে রয়েছে, ও একটা আতঙ্কের মধ্যে রয়েছে। আমরা বেরোতে পারছি না বাড়ি থেকে, পাড়ার মধ্যে যে কী একটা আতঙ্ক সে ধারণা করতে পারবেন না। এর আগেও লোকসভা হয়েছে, বিধানসভা হয়েছে, সিপিএম ছিল, কংগ্রেস থেকে সিপিএম এসছে, সিপিএমের থেকে তৃণমূল কংগ্রেস এসছে, কিন্তু এরম পরিস্থিতি হয়নি যে আমরা এই জিনিসটা ফেস করব। বিজেপি করো বলেই এইরকম অবস্থা হয়েছে? হ্যাঁ, বিজেপি করি বলেই তো এই অবস্থা। 2021 সালেও এরকম করেছিল, এখনও এরকম করছে। কিন্তু বিজেপি করি বলে এরকম তাড়িয়ে মেরে ধরে দমিয়ে রাখতে পারবে না কাউকে, যত মারবে তত বাড়বে। আমার কাজকর্ম আমি এই হকারি করে খাই। তো এখন থেকে সব কাজকর্ম তো মানে বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। আমার খুন করে দেবে, মার্ডার করে দেবে, হুমকি দিচ্ছে। বিজেপি যে নেতারা এসেছেন আপনাদের সাথে কথা বলতে, তাদেরকে এই কথা বলেছেন? বলছি তো। তারা কি বলছে? তারা বলছে দেখছি ব্যাপারটা, তারা করবে বলেই আশ্বাসটা আছে, নাহলে আমার খাওয়া দাওয়াটা বড় ব্যাপার, আমার দুঃখটা আমি জানাবো। এই যন্ত্রণায় আমি ছটফট করে বেড়াচ্ছি 14 সাল থেকে। আমার অত্যাচার বলতে 2021 সালের পর থেকে আমার ঘর 3তলা বিল্ডিং পুরো লুট করে নেওয়া হয়েছে। আচ্ছা, আমার যে জায়গার পাশে একটা জায়গায় বিল্ডিং করার কথা ছিল, রড, বালি, পাথর, সিমেন্ট সব লুট করে এবং 35 বিঘে জায়গার উপরে জোর জবরদস্তি ঘর করে বিল্ডিং করছে ওরা, এবং কি বিএলআরও অফিসের রেকর্ড কেটে দিয়ে ঘর করছে জাল দলিল মারফত। আর তোমার পরিবারের লোকজনের কি অবস্থা? তারা পরিবারের লোকজন এখানে নেই, তারা ছায়ছুট হয়ে রয়েছে, কে কোথায় রয়েছে কারো কোনো খবর নেই।
ওরা ফোন টোন কেড়ে নিয়ে সব এদিক ওদিক ছাইচুট হয়ে রয়েছে। মানে পরিবারের লোকদের সঙ্গে কোনো যোগাযোগ নেই? পরিবারের লোকের সাথে কোনো যোগাযোগ নেই। না না, ওখান থেকে তো জিতেনি। সন্দেশখালী বিধানসভায় 8,000+ ভোটের লিড পেয়েছে। বসিরহাট লোকসভা জিততে পারে, কিন্তু সন্দেশখালী জিততে পারেনি। সন্দেশখালী বিজেপি জিতেছে। এবং অবশ্যই এই জন্যই তো ভায়োলেন্স। তাছাড়া আমাদের পাশে যে ক্যাডাররা রয়েছে, শাসক দলের যে ক্যাডাররা রয়েছে, তারা ভোট লুট করেছে এবং আগামী তার ভোটের আগের দিন রাত্রিরে গিয়ে প্রত্যেকের বাড়ি থেকে আধার কার্ড, আই কার্ড সব তুলে নিয়ে এসছে। তারপরে ভোটের দিনকে তারাই সব ছাপ্পা মেরেছে। পুলিশ প্রশাসনকে জানানো, পুলিশ প্রশাসন কিচ্ছু করেনি। সিআরপিএফ ছিল, সিআরপিএফ তো বাইরের রাজ্য থেকে এসছে, তাদেরকে রাজ্য পুলিশ যেভাবে চালাবে তারা সেভাবেই চলবে। দেখুন, বসিরহাটে তো কোনো নির্বাচন হয়নি, সেটা পরিষ্কার আছে, আপনারা সবাই দেখেছেন। আর একটাই কথা বলতে চাই যে সন্দেশখালীর মহিলাদের সঙ্গে আমি আগেও ছিলাম, এখনও আছি। আপনারা দেখছেন ডেলি সমস্ত মামলা আমি কোর্টের কাছে নিয়ে আসছি। পোস্টপোল ভায়োলেন্স আজকে নিয়ে এসেছি, সন্দেশখালী নিয়ে কথা অনেক বলেছি। তো সেখানে সেন্ট্রাল বাহিনীদের এক্সটেনশন করা হয়েছে। তো এইবার সন্দেশখালীর যে পুলিশ আছে তাদেরকে আমি পার্সোনালি প্রত্যেকটা পুলিশ স্টেশনে এলাকা ধরে যেখানে যেখানে ভায়োলেন্স হচ্ছে করে আমি চিঠি লিখবো আর তাদেরকে বলবো যে এখানে আপনি নিযুক্তি করুন সেন্ট্রাল ফোর্সেসের, যাতে শান্তিতে মানুষ থাকতে পারে। দিদি, বিজেপি কর্মীরা যারা বাড়ি ছাড়া আমরা দেখছি কাকদ্বীপ থেকে বিভিন্ন জায়গা রাজ্যের, তা এই বিজেপি কর্মীদের ক্ষতিপূরণটা কিভাবে মিটবে? দল কি তাদের পাশে থাকবে? দেখুন, দল 2021-এও পাশে ছিল, এখনো আমরা পাশে আছি। আর আমি আবার আপনাদের মাধ্যমে প্রত্যেকটি কর্মীকে জানিয়ে দিই যে ওদের জন্য মামলা ফাইল করেছি, সেন্ট্রাল বাহিনীর এক্সটেনশন হয়েছে। আর যতজন বাড়ি ছাড়া আছে এবার যোগাযোগ করুন কোর্টের মাধ্যমে। আমি প্রত্যেকটি থানা ধরে তাদেরকে বাড়ি ফেরত করব, এটা আমার প্রমিস আছে। দিদি, আমরা দেখলাম এই জাস্ট কিছু একদিনের মধ্যে আমরা দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক সোহম চক্রবর্তী, তিনি যেভাবে বচসায় জড়ালেন এবং পরবর্তীতে আমরা হাতাহাতির চিত্র দেখতে পেলাম অন ক্যামেরা। এবং সেই আনিসুর রহমান, সেই রেস্তোরাঁর যে মালিক, তিনি আজকে আদালতের দ্বারস্থ হলেন, হাইকোর্টের। দেখুন, তৃণমূলের নাম ভায়োলেন্সের নাম তৃণমূল, সেই ভায়োলেন্সের নাম সোহমও হতে পারে, যে কেউ হতে পারে তৃণমূলের। তো এরা ভায়োলেন্স ছাড়া আর কিছু জানে না। আর এত অ্যাটিটিউড মাথায় নিয়ে মানুষের সঙ্গে এই ধরনের ব্যবহার, তো এখানে এক না একদিন আনসার তো পাবেই। আর সামনেই 4টি বিধানসভাতে উপনির্বাচন, বিজেপি কি ঘুরে দাঁড়াতে পারবে কিভাবে? দেখুন, লড়াইয়ের জন্য বিজেপি সবসময় প্রস্তুত ছিল, আমরা তো লড়াই লড়ছি। আর কোনো দল কি আপনি এখানে দেখছেন তার মাঠে আছে? মানুষের পাশে আমরা আছি। ভোটের জন্য এই সব দলরা এখানে ওখানে, এই বলুন কংগ্রেস বলুন সিপিএম বলুন, সবাই তো ঘুরে বেড়াচ্ছিল। আজকে ভায়োলেন্স নিয়ে মানুষের পাশে আছে, কাউকে দেখতে পাচ্ছেন? জনস্বার্থের মামলা কে করেছে? লিডার অফ অপোজিশন। জনস্বার্থের মামলা কে করেছে? মানুষের জন্য আমি করেছি। তো এরা কোথায়? যদি কোনো দলের কোনো অস্তিত্ব আছে পশ্চিমবঙ্গতে অ্যাজ অপোজিশন, সেটা একমাত্র বিজেপি। ম্যাম, যে দুটো প্রশ্ন আপনাকে শেষ করবো, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন প্রশাসন আরো সক্রিয় হলে লোকসভায় বিল তো বাড়তি 3-4টে আসন। নবান্নের প্রশাসনিক বৈঠকে তিনি এমনটাই দাবি করেছেন, কি বলবেন? শুনুন, ওনার মানে কথাতে আমি কোনো জবাব দিতে চাই না। যিনি দাঁড়িয়ে মানুষের উপরে অত্যাচার করান, তিনি কারোর দিদি হতে পারেন না। ম্যাম, আমরা দেখলাম একদম রবিবার দিন যে 72 জন মন্ত্রীকে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন হলো এবং আমরা রাজ্য থেকে 2 জন প্রতিমন্ত্রী পেলাম। আপনার মতে, আমরা অলরেডি দিচ্ছি, পরবর্তীকালে বিজেপি রাজ্য সভাপতি কে হতে চলেছেন আপনার মতে যদি জিজ্ঞাসা? সেটা সংগঠন ডিসাইড করবে। আমি তো একজন খুব ছোট কর্মী, আমি এইসব জবাব কি করে দিতে পারি? হ্যাঁ, কিন্তু আমি একটাই জিনিস জানি, এরকম মানুষ বিজেপি প্রেসিডেন্ট হওয়ার দরকার, যে মানুষের জন্য লড়ে, যে ঘাটে মাঠে রাস্তাতে মানুষের জন্য প্রস্তুত থাকবে, আর যাদের উপরে কর্মীরা আমরা সবাই বিশ্বাস করতে পারি। আইনের শাসনটাকে বলবৎ করতে হবে শাসকের আইনের থেকে। এখানে তো শাসকের আইন চলে, আইনের শাসন চলে না। নইলে আইনের সমস্ত রকমের ধারা থাকা সত্ত্বেও একটি পার্টিকুলার রাজনৈতিক দলের কর্মীদের বা নেতাদের তরফ থেকে সেই আইনের প্রতি কোনো রকমের গ্রাহ্য না করে, সেই আইনকে লঙ্ঘন করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, জাস্ট বিকজ তারা অন্য আরেকটি রাজনৈতিক দল করে, এটা তো রুল অফ ল এর ফেলিয়ারই ইন্ডিকেট করে। তো এটা সমস্যাটার সমাধান একটাই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে রুল অফ লটাকে রেস্টোর করা। সেটা জানি না, মানুষ এত সাফার করছে, এখানে মানুষ এত রকমভাবে পস্তাচ্ছে, মানুষের প্রাণ যাচ্ছে, কত কর্মী যারা যারা বিরোধী রাজনীতি করে সেই কর্মীদের প্রাণ নাশ হচ্ছে।
তৎসত্ত্বেও কি এটা একটি সাধারণ শিক্ষিত মানুষ হিসেবে, আইন সচেতন মানুষ হিসেবে আমার প্রশ্ন, নিজেকেই করি আর কি, আর কাউকে তো করার নেই, যে এরপরেও কি এখানে রাষ্ট্রপতি শাসন আসতে পারে না? এর থেকে বেশি ললেসনেস আর কি হতে পারে? যে মানুষ গণতন্ত্রের উৎসবে পার্টিসিপেট করেছে, নির্বাচন করেছে, নির্বাচনে যাই ফলাফল হোক আর কি, তার জন্য মানুষকে আজকে প্রাণের খেসারত দিতে হচ্ছে, মানুষের সম্পত্তির খেসারত দিতে হচ্ছে, মানুষকে ধর্ষিতা হতে হচ্ছে। তো জানি না, মানে আশা রাখতে পারি। কখনো কখনো মনে হয় সংবিধানটা হয়তো শুধু একটি বইয়ের আকারেই রয়ে গেছে আর কি, সংবিধানটা হয়তো বলবৎ হচ্ছে না। বিনোদন, আমার শেষ প্রশ্ন তোমাকে যেটা করবো সেটা হচ্ছে, আমরা দেখলাম আজকে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে এই যে মামলাটির নিয়ে বিস্তারিত এতক্ষণ তোমরা সেটার সাথে ছিলে, যদি একটু বিস্তারিতভাবে বলো। না, মামলাটা তো আমরা করেছিলাম, খুব সিম্পল মামলা ছিল, সম্পূর্ণ জনস্বার্থে। লিডার অফ দি অপোজিশন হিসেবে শুভেন্দু অধিকারী মহাশয় করেছিলেন মামলাটি, জনস্বার্থের মামলা। যে বিজেপির যে সাপোর্টার্স আছে বা কর্মীরা আছে তাদের উপরে যে ব্রেজেন অ্যাট্যাকস হচ্ছে, বহু লোক গৃহহীন, বহু লোক গৃহ ছাড়া, বহু লোক আহত, বহু লোকের সম্পত্তি ডিস্ট্রয়েড হয়েছে। তো যাতে সেই জিনিসগুলো বন্ধ করা হয়, সেটি বন্ধ করার জন্য যাতে কেন্দ্রীয় বাহিনীকে এখনও এখানে রেখে দেওয়া হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যাতে তারা বাড়ি ফিরতে পারে, বাড়ি ফেরার পরেও তাদেরকে যাতে প্রোটেকশন দেওয়া হয়। অ্যান্ড তৃতীয়ত হচ্ছে যারা তফসিলি জাতি উপজাতির যারা সদস্য আছেন আর কি, বা মহিলা যারা আছেন, তাদেরকে যাতে কম্পেনসেশন দেওয়া হয় তাদের এই যে লস হয়েছে বা তাদেরকে যে এরকমভাবে সাফারেন্স হচ্ছে আর কি, সেই জন্য আর কি। তো এই মামলাতেও তো আজকে রাজ্য সরকারের তরফ থেকে অসম্ভব রকমের অপোজ করা হয়, বলা হয় হচ্ছে এটি নাকি জনস্বার্থে নয়, তো এর পেছনে নাকি পলিটিক্যাল রিজন আছে। আমাদের ছোট্ট প্রশ্ন ছিল হচ্ছে যে একটি রাজনৈতিক দলের বিরোধী দলনেতা তার দলের কর্মীদের জন্য, তাদের রক্ষা করার জন্য একটি জনস্বার্থের মামলা যদি করে, সেখানে সিবিআইও চাওয়া হচ্ছে না, ইডিও চাওয়া হচ্ছে না, কোনো রকমের রাজনৈতিক ওভারটোনও নেই, প্রাণে বাঁচানোর জন্য কোর্টের কাছে আশ্রয়, মানে কোর্টের দ্বারস্থ হওয়া হয়েছে। এর মধ্যেও প্রশ্ন, মানে রাজ্য কি মানুষকে বাঁচাতে চায় না? এইটুকুই প্রশ্ন ছিল, আর কিছু না। প্রাণের থেকে বেশি দামি তো আর কিছু হয় না, একটি বেশি এর থেকে দামি মৌলিক অধিকার তো আর কিছু হতে পারে না। তো যাই হোক, এই সমস্ত শুনে, সমস্ত রকমের অবজেকশনও যেটা করা হয় রাজ্য সরকারের তরফ থেকে, সেটিও শুনে ফাইনালি আজকে তো কোর্ট অর্ডার পাস করেছেন যে আপাতত 21 তারিখ অবধি, জুন মাসে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় বাহিনী এখানে বহাল থাকবে। তারপরে আবার ইতিমধ্যে একটি রিপোর্ট কল ফর করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেই রিপোর্টটা দেখে আবার পুনরায় বিবেচনা করা হবে যে এই পিরিয়ডটাকে আরো এক্সটেন্ড করা হবে কিনা। বিনোদন দা, একজন আইনজীবী হিসাবে কোথাও কি আপনার মনে হয় না যে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করাটা একদম কার্যত একটা দিন দিন সেটা যেন একটা দিবাস্বপ্নের মতো হয়ে যায়? সংবিধানে রাষ্ট্রপতি শাসনের ধারা আছে অনেকদিন ধরেই। আই এম শিওর সেটি নিয়ে মানে সিরিয়াসলি চিন্তা করার সময় বহু বছর ধরেই এসছে, তা সত্ত্বেও কেন চিন্তা করা হচ্ছে না সেটি আমি বুঝে উঠতে পারছি না। লজ্জা হওয়া উচিত যারা এসব করছেন। মানুষ তাদের ভোট দেয়নি, সেটা মাথা পেতে নিতে পারছেন না, এটাকেই বলে দম্ভ। এই অত্যাচার যেটা করছেন, এই অত্যাচার ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে আগামী দিন ঠিক মানুষ ফিরিয়ে দেবে। দম্ভ কারুর পৃথিবীতে আজ পর্যন্ত কোনো রাজারও সেটা তার ক্ষমতাচ্যুত হয়নি এমন নয়। ব্রিটিশদেরও হয়েছে, মুঘলদেরও হয়েছে, কংগ্রেসেরও হয়েছে, এমার্জেন্সির পরে সিপিএমেরও হয়েছে, সবারই হয়েছে। তো দম্ভ এই তৃণমূলেরও যাবে। অনেক ঘরছাড়ারা রয়েছেন, তারা যত শীঘ্র সম্ভব বাড়ি ফিরুক, সেটাই আমাদের কামনা থাকবে। এবং তৃণমূলের যারা এই তাণ্ডবটা করছেন তাদেরকে বলবো, সময় কিন্তু সবসময় পাল্টায়, সময় পরিবর্তনশীল, এটাই নিয়ম। সময় কখনো স্ট্যাটিক থাকে না, সময় কিন্তু পাল্টাবে। কিন্তু বিজেপি এই আচরণ করবে না, কিন্তু আজ যারা করছেন তাদেরকে কিন্তু সময়ও ক্ষমা করবে না। দেখুন, পশ্চিমবঙ্গতে বারে বারে কোর্টকে ইন্টারফেয়ার করতে হচ্ছে, ইন্টারভিন করতে হচ্ছে, কেন কি আমরা দেখেছি যে এরা বলে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, কিন্তু ল অ্যান্ড অর্ডার তো স্টেট আর মেনটেনই করছে না, বলে মানুষকে বারবার কোর্টের কাছে আসতে হচ্ছে। সেখানেই আজকে কোর্ট বলে দিয়েছে যে আদালতের ইন্টারফারেন্স করতে হচ্ছে। তো তার পরিষ্কার আছে যে স্টেট নিজের কাজ করছে না বলে আদালতকে ইন্টারভেনশন করতে হচ্ছে। এক্ষেত্রে সন্দেশখালীতে আপনি বেশ কিছু কথা বলেছেন যে মহিলারা আক্রান্ত হচ্ছে, এটা যদি একটু বলেন যে আদালতের কাছে আপনি কি জানালেন, আর আদালত? দেখুন, আমি সন্দেশখালীর সমস্ত জিনিস বলেছি, যে বেরমজুর বলুন,
ওখানকার অনেকগুলো এলাকা আছে যেখানে মহিলারা বেরোতে পারছে না, যে ফেক কেসেস পুলিশ রেজিস্টার করছে, বাড়ির অর্ধেক রাতে গিয়ে ছেলেদেরকে তুলে নিচ্ছে, সমস্ত জিনিস কোর্টের কাছে বলেছি। আর সেই জন্য ওখানে দরকার আছে যে সেন্ট্রাল ফোর্সেসরা ওখানে থাকে। এবার এই পুলিশরা যেখানে ঝামেলা হচ্ছে সেখানে তো সেন্ট্রাল ফোর্সেসদের ডিপ্লয়মেন্ট করছে না। তো এখানেও কোর্ট কিন্তু বলে দিয়েছে যে দ্য পুলিশ হ্যাজ টু বি ইন কন্ট্যাক্ট উইথ দ্য সেন্ট্রাল ফোর্সেস, আর তাদেরকে যেখানে যেখানে ঝামেলা হচ্ছে সেখানেও পাঠানোর দরকার আছে। তো আগামীকালে আমরা আবার ওই সন্দেশখালী নিয়ে এখানে যেখানে যেখানে ঘটনা হয়েছে সমস্ত জিনিস পুলিশকে আবার জানাবো, পুলিশকে বলবো যে সেন্ট্রাল ফোর্সের প্রোটেকশন ওই জায়গাতে দিন। দেখুন, যে মহিলার আপনারা জানেন যে অ্যাবডাক্ট করে রেপ করা হয়েছিল, সেই ঘটনাটাও আজকে আমি কিন্তু কোর্টের সামনে ধরেছি। তাই নয়, অনেকজন আছে যাদেরকে বাড়ি ছাড়া করে দিয়েছে, শুধু সন্দেশখালী নেই, গোটা পশ্চিমবঙ্গতে। আমি পুরো লিস্ট দিয়েছি যেখানে লোকজনকে জুট মিল থেকে, ব্যারাকপুর থেকে সরিয়ে দিয়েছে কাজ থেকে। তো এই সমস্ত জিনিস কোর্টের সামনে আমরা নিয়ে এসেছিলাম। কোর্ট এদেরকে বলেছে রিপোর্ট ফাইল করো। দেখুন, একটা জিনিস দেখুন, অ্যাডভোকেট জেনারেল বলেছেন নিজেই যে 7খানা কগনিজেবল অফেন্স মামলা রেজিস্টার হয়েছে। এক জায়গায় উনি বলছেন যে কোনো ভায়োলেন্স নেই, এক জায়গায় বলছেন 7খানা মামলা রেজিস্টার হয়েছে। যদি ভায়োলেন্স ছিল না তাহলে 7খানা মামলা রেজিস্টার কেন হলো? তো এই সমস্ত জিনিস আমরা কোর্টের কাছে বলেছি। সেন্ট্রাল ফোর্সেস এক্সটেনশন চেয়েছি, সেটা আমরা পেয়ে গেছি। আর শুধু তাই নয়, এই যে ভিক্টরি প্রসেশন সমস্ত জিনিস, এগুলো আমার পিটিশনে উল্লেখ করা আছে যে এরা যে মানে ভিক্টরি পজেশন বের করছে সেটাতে কি ধরনের ভ্যান্ডালিজম করছে। তো এই সমস্ত জিনিস কিন্তু এখন কোর্টের চোখের নিচে হবে, আর কোর্ট মানে একদম পুরো চোখ রাখবে যাতে কোনো ধরনের ঘটনা না ঘটতে পারে। এই নিয়ে এদেরকে রিপোর্ট ফাইল করতে বলেছে 18 তারিখে। দেখুন, observation of the court is that any public spirited person can come and file a PIL. কেন এরা বারবার বলে যে এরা পলিটিক্যাল আছে বলে মামলা করছে? সেটা আপনি আজকে দেখবেন অর্ডারে বারবার কোর্ট উল্লেখ করেছে যে 2 of the petitioners are public spirited person. আমার একটা পলিটিক্যাল আইডেন্টিটি হতে পারে, শুভেন্দু অধিকারীর পলিটিক্যাল আইডেন্টিটি হতে পারে, কিন্তু এটা তো জনস্বার্থের মামলা, আমরা জনস্বার্থের জন্যই করছি। তো সেটা কিন্তু বারবার কোর্ট অবজার্ভ করে এই কথাটা বলেছে। আর কোর্ট এইটা বলে দিয়েছে যে ল অ্যান্ড অর্ডারের পজিশনটা এখানে অ্যাকচুয়ালি খারাপ আছে বলেই কোর্টকে বারবার ইন্টারফেয়ার করতে হচ্ছে। দিদি, এই জিনিসটা কেন হবে বারবার 2021-এর বিধানসভা থেকে পঞ্চায়েত ভোট, তারপরে 2024-এর লোকসভা, বারবার পোস্টপোল ভায়োলেন্স দেখা যাচ্ছে? এক্ষেত্রে রাজ্য সরকারের গাফিলতি। ভায়োলেন্স কারা করে? ভায়োলেন্স কারা করে? যারা ভয় পায় যে মানুষ তাদেরকে সাপোর্ট করবে না। তো আর যদি সেখানে দেখে যে মানুষ অন্য কাউকে সাপোর্ট করেছে, তাদের উপরে গিয়ে আবার আতঙ্ক চালাচ্ছে। তো সেই আতঙ্কের উত্তর আমরা 2021-এ ভালো করে কোর্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলাম। সে আবার আজকে একটা চট পড়েছে এই সরকারের মুখের উপরে। বিরোধী দলনেতার তরফ থেকে জনস্বার্থে একটি মামলা করা হয়েছিল যে যারা বিজেপির কার্যকর্তা এবং কর্মী, তারা বিভিন্নভাবে পোস্টপোল ভায়োলেন্সের শিকার হচ্ছে। বহু লোক গৃহহীন, বহু লোক ঘর ছাড়া, বহু লোকের উপরে বহুলভাবে আক্রমণ হয়েছে। পুলিশ বেশিরভাগ ক্ষেত্রেই সম্পূর্ণভাবে ফেল করেছে এই জিনিসগুলোকে আটকানোর জন্যে, এবং পুলিশের ওপরে বা পুলিশের কন্ডাক্ট দেখে এরা যারা ভিকটিম আর কি, এরাও মনে করেছেন আর কি যে এরা পুলিশের কাছে গেলে কোনো রকমের সুরাহা পাবে না। তাছাড়াও যে জিনিসটি দেখা যাচ্ছে যে ট্রেন্ডটা আগে রাতের বেলায় হতো, এখন দিনের বেলাতেও বহু জায়গায় এরমভাবে যারা অপোজিশন পার্টি মানে ভারতীয় জনতা পার্টি, তাদের কর্মীদের ওপরে, সাপোর্টারদের ওপরে আক্রমণ চালানো হচ্ছে। আজ বহু লোক গৃহহীন হয়ে বিজেপির তরফ থেকে যে আয়োজিত যে সেফ হোমস আছে, সেফ হোমসে বহু লোক আজকের দিনে আশ্রিত আছে। তো এদেরকে সবাইকে বাড়ি ফেরানোর জন্যে, এবং বাড়ি ফেরানো তো শুধু নয়, বাড়ি ফেরানোর পরেও যাতে এনাদেরকে প্রোটেকশন দেওয়া হয়। যারা তফসিলি জাতির এবং উপজাতির যারা ভাই বোন আছেন, তাদের যাতে কম্পেনসেশন পায়, মহিলারা যাতে কম্পেনসেশন পায়, এই সমস্ত কিছু চেয়ে মাননীয় বিরোধী দলনেতার তরফ থেকে জনস্বার্থের মামলা করা হয়। তো মূল প্রেয়ার আজকে যেটা ছিল আমাদের, যে এই মুহূর্তে যেন কোনোভাবেই কেন্দ্রীয় বাহিনীকে ফেরত না নিয়ে নেয় কেন্দ্রীয় সরকার, যাতে কেন্দ্রীয় বাহিনী এখানে থাকে এবং কেন্দ্রীয় বাহিনী যেন কেন্দ্রীয় বাহিনীর মতো কাজ করতে পারে। কেননা বহু জায়গায় দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীকে পুলিশ ঠিকমতো পরিচালনা করছে না, এক জায়গায় বসিয়ে রেখে দিচ্ছে। যেরকম কয়েকদিন আগেই দেখা গেছিল ভোটের আগেও, যে আলিপুরে কমান্ড হসপিটালের সামনে দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে রুট মার্চ করানো হচ্ছিল। সেখানে তো কোনোদিন কোনো রকমের পোস্টপোল ভায়োলেন্স বা কোনো ভায়োলেন্সের কোনো ইনস্ট্যান্স থাকতে পারে না। তো মামলাটি পুরো শুনানি হয়, আজকে সারা দুপুর ধরেই মামলাটি শুনানি চলে। এক্ষুনি এখন আপনার বিকেল 6:10 এক্ষুনি মামলাটিতে অর্ডার দেওয়া হলো। মাননীয় বিচারপতিদ্বয় মাননীয় জাস্টিস হরিশ ট্যান্ডন এবং মাননীয় জাস্টিস হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছেন
ওনারা অর্ডার দিয়েছেন যে রাজ্য সরকার প্রচুর রকমের বিরোধিতা করেছিলেন, রাজ্য সরকার বলেছিল হচ্ছে এর থেকেও নাকি পলিটিক্যাল মাইলেজ চাওয়া হচ্ছে। তাতে আমরা বলি হচ্ছে যে রাজনৈতিক মাইলেজের তো এখানে ব্যাপার আসছে না, কারণ মানুষকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। মানুষের বাড়ির থেকে গৃহহীন যারা গৃহ ছাড়া তাদেরকে গৃহে ফেরবার চেষ্টা করা হচ্ছে। এ থেকে তো কোনো পলিটিক্যাল মাইলেজের ব্যাপার নেই, এটা তো জনস্বার্থ। এর থেকে বড় জনস্বার্থ কি হতে পারে? এখানে তো সিবিআইও চাওয়া হচ্ছে না, ইডিও চাওয়া হচ্ছে না, কোনো তদন্ত চাওয়া হচ্ছে না, মানুষকে বাঁচাবার কথা বলা হচ্ছে। এখানে রাজ্য সরকার এরকম ভূমিকা, এরকম একটা পয়েন্ট নিতে পারে যে এটাও হচ্ছে জনস্বার্থে নয়, এর পেছনে আরো অন্য কোনো অভিসন্ধি আছে। আর কেন্দ্রীয় সরকার যদি থাকে, রাজ্য কি তাহলে চায় না যে মানুষ প্রাণে বাঁচুক? কেননা প্রাণে বাঁচার চেয়ে বড় মৌলিক অধিকার তো আর কিছু হতে পারে না। তো এই নিয়েই চলে বাগবিতণ্ডা, আর্গুমেন্ট সমস্ত চলে। তো এক্ষুনি মাননীয় বিচারপতিদ্বয় অর্ডারটি পাস করেছেন। ওনারা অ্যাপ্রিসিয়েট করেছেন যে একটি ডেমোক্রেসিতে বা ডেমোক্রেসির যে উৎসব সব থেকে বড়, যেটা হচ্ছে আমাদের নির্বাচন, গণতন্ত্রের সব থেকে বড় উৎসব যেটা, সেটাকে কখনোই যেন রক্ত দিয়ে স্নাত না করে দেওয়া হয়। রাজ্যেরও দায়িত্ব যেরকম, সেরকম আদালতেরও দায়িত্ব জনস্বার্থে, এর থেকে বড় স্বার্থ আর থাকতে পারে না, জনস্বার্থ, মানুষকে বাঁচানো। তো এই সমস্ত জিনিসগুলি আদালত অ্যাপ্রিসিয়েট করে আপাতত আদালত নির্দেশ দিয়েছেন আপাতত 21শে জুন অবধি কেন্দ্রীয় বাহিনী এখানে থাকবে, কেন্দ্রীয় বাহিনীকে সরানো হবে না এখান থেকে। 14 তারিখের মধ্যে রাজ্য সরকারকে বলা হয়েছে একটি কম্প্রিহেন্সিভ রিপোর্ট ফাইল করতে। সেই রিপোর্টটি যখন রেগুলার বেঞ্চে আবার বসবেন, মানে 18 তারিখে জুন মাসের, তখন সেই রিপোর্টটি পুরোটি কনসিডার করে তারপরে আবার মাননীয় বিচারপতিদ্বয় যাদের কাছে মামলা থাকবে, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে, তারা আবার সিদ্ধান্ত নেবেন আর কি, যে আরো এক্সটেনশনের দরকার আছে কি দরকার নেই, বা আরো বাকি যে প্রেয়ার্সগুলো আছে সেই প্রেয়ার্সগুলোর ব্যাপারেও, যেরকম ক্ষতিপূরণ, যে SC ST যারা কমিউনিটি যারা লোক আছেন, মহিলা, এদের ক্ষতিপূরণের জায়গাটি, তারপরে ধরুন বিরোধী নেতৃত্ব যারা, মানে ধরুন আপনার MLA আছেন, তারা যাতে অ্যাক্সেস পায়, মানে তার জায়গাগুলোতে যাতে তারা যেতে পারেন বাধাহীনভাবে, যাতে কোনো রকমভাবে অ্যাটাক না করা হয়, সেই সমস্ত ব্যাপারেও তখন সিদ্ধান্ত নেবে। আপাতত আমরা অত্যন্ত খুশি, মানুষকে প্রাণে বাঁচানো গেছে, কেন্দ্রীয় বাহিনীকে এখানে বহাল রাখা গেছে 21 তারিখ অবধি আপাতত। সেটি হয়তো পরে পুনরায় আবার হয়তো এক্সটেন্ডেড হবে, রিপোর্ট কি আসছে সেটা দেখার। এই মোটামুটি এটা পলিটিক্যাল স্টেটমেন্ট হবে। আমি আইনজীবী হিসেবে এ বিষয়ে কোনো মন্তব্য করব না। আমার মক্কেল ডেফিনেটলি মন্তব্য করতে পারবেন। তবে হ্যাঁ, আমরা বারবার যে আদালতকে যে পরিত্রাতার ভূমিকায় বারবার উত্তীর্ণ হতে হয়েছে এই বিভিন্ন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বিভিন্ন সময় বিভিন্ন রাইটস, বিভিন্ন রকমের অ্যাট্যাকস, পঞ্চায়েত নির্বাচন, সব ক্ষেত্রেই যে এরকম বিভিন্নভাবে আদালতকে ইনভলভ হতে হয়েছে ডেমোক্রেসিকে রক্ষা করার জন্য, এবং অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীও নামাবার নির্দেশ দিতে হয়েছে, হনুমান জয়ন্তীর ক্ষেত্রেও যেরকম, সেগুলো আমরা সমস্ত তুলে ধরেছিলাম। তো আদালতের কাছেও তো এগুলো, এই হিস্ট্রিগুলোও তো কাউন্ট করে, এই প্যারামিটার্সগুলো কাউন্ট করে। তো ন্যাচারালি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিচুয়েশনটা যে একদমই অন্য রকমের আর কি, সেটি আশা করি রেকর্ডসে আছে। তো সেটি বোঝার জন্য আমার মনে হয় না আদালতকে নতুনভাবে সব কিছু অ্যাপ্রিসিয়েট করতে হয়, কেননা কোর্টের অর্ডার্সগুলো প্রেসিডেন্স আর কি, তার মধ্যে অলরেডি এই জিনিসগুলোর মেনশন আছে। দেখুন, নেতৃত্ব, সকল কর্মী সহ যে সাধারণ মানুষরা অত্যাচারিত হয়েছেন তাদেরকে ঘরে ফিরিয়ে দেওয়ার যে ব্যবস্থার প্রয়োজন সেই পদক্ষেপ নিচ্ছেন। আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি বহু মানুষকে আমরা ঘরে ফেরাতে পেরেছি। আরও যারা এই আমাদের উত্তর কলকাতা জেলায় শরণ নিয়েছেন তাদেরকে ফেরানোর জন্য উচ্চ নেতৃত্ব আমাদের পার্টির প্রত্যেকটা পদক্ষেপ নিচ্ছে, এবং খুব তাড়াতাড়ি তারা নিজের ঘরে ফিরতে পারবে আমাদের বিশ্বাস। দেখুন, আমাদের পার্টি মানুষের অধিকার প্রয়োগ করাতে বিশ্বাস করে, আমাদের পার্টি গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করে, কিন্তু বর্তমান যে শাসক দল সে শুধু মনে করে স্বেচ্ছাচারী মনোভাব চালাবে, সব জায়গায় তার রাজত্ব হবে এবং মানুষ তার অধিকার যেন না প্রয়োগ করতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে 2,33,00,000 প্রায় বেশির ভোট আমরা পেয়েছি, অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ আমাদের প্রতি সমর্থন জানিয়েছেন, কিন্তু এই সমর্থনকে বর্তমান শাসক দল মেনে নিতে পারছে না, এবং দেখছে যে ধীরে ধীরে এখানে বিরোধী জোট বা বিরোধীরা ঐক্যবদ্ধ হচ্ছে, তার সংগঠন আরও শক্তিশালী হচ্ছে। তাই এই আঘাত নামিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির যে কার্যকর্তারা আছেন তাদেরকে যেন দমিয়ে দেওয়া যায়, তাদেরকে তাদের কাছ থেকে বঞ্চিত রাখা যায়, তারা যেন পার্টির ঝান্ডা না ধরতে পারে, তার জন্য এই আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, এই অত্যাচার করা হচ্ছে। দেখুন, আমরা বারবার করে, সেটা প্রশাসন হোক, সেটা কোর্টের মাধ্যমে হোক, আমরা বারবার আবেদন করছি এবং জানাচ্ছি যে মানুষগুলো ঘর ছাড়া আছেন তাদেরকে ঘরে শুধু ফিরিয়ে দেওয়া নয়, তারা যেন ওখানে সুস্থ জীবনযাপন করতে পারে তার ব্যবস্থাটাও পুলিশ এবং কোর্টের নির্দেশে যেন হয়, সেই ব্যবস্থার কথা নিয়ে কোর্টে মুভ করা হচ্ছে। আগামী দিনেও তার আরও যে প্রয়োজন পদক্ষেপ আছে সেইগুলো গ্রহণ করা হবে। আমাদের রাজ্য সভাপতি এসেছিলেন সুকান্ত মজুমদার মহাশয়,
তারপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এসেছিলেন, আমাদের সংগঠন যারা আরও দায়িত্বপ্রাপ্তরা আছেন অমিতাভ চক্রবর্তী মহাশয় থেকে নিয়ে দীপক বর্মন মহাশয় থেকে নিয়ে আরও অনেকে এসেছেন, দেখা করে গেছেন, তাদের যাবতীয় যা প্রয়োজন এখানে থাকতে গিয়ে সেই ব্যবস্থা করছেন।